একজন সৈনিক হিসাবে, একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে দিলীপ ঘোষ কিন্তু তার কাজ করে গিয়েছেন। একটার পর একটা সময় চলে যাচ্ছে, কিন্তু দিলীপ ঘোষ তাকে খোনটাসা করে রেখেছিল। দিলীপ ঘোষ যে কাজের মানুষ, কাজের জন্য পাগল, দলের জন্য পাগল, সেটা হয়তো অমিত শাহ শেষ বেলায় এসেও বুঝতে পেরেছেন। নির্বাচনে দিলীপ ঘোষের মতন একজন নেতৃত্বের প্রয়োজন রয়েছে, বিশেষ করে বঙ্গ রাজনীতিতে। অমিত শাহ বুঝে গিয়েছেন 26-এর ভোটে জিততে গেলে দিলীপ ঘোষের মতন একজন বিজেপি নেতার প্রয়োজন। অসম্ভব কি আছে পৃথিবীতে? ত্রিপুরাতে কোনোদিন আমাদের এমএলএ জিতেনি, ডাইরেক্ট ক্ষমতায় এসেছে। আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি জিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি। বিজেপি একমাত্র রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে। অনেক অপেক্ষা, তবে আর অপেক্ষায় নয়, এবার মাঠে ময়দানে তিনি নেমে পড়বেন। উত্থান হয়েছিল যে সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন। 2014 সালে প্রথম তার রাজনীতির ময়দানে আসা, এবং 2016 সালে রাজ্য সভাপতি, 2016 সালেই খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, 2019 সালে মেদিনীপুরের সাংসদ। হ্যাঁ, দিলীপ ঘোষ, যে দিলীপ ঘোষের হাত ধরে 2019 সালে এই পশ্চিমবঙ্গে, এই বাংলায় 18টি আসন পেয়েছিল, যা সর্বকালের সেরা রেকর্ড, এবং সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপি। কিন্তু তারপর 2019 সালের পর 2021-এর বিধানসভা নির্বাচন, তাকে তার আসন থেকে বদলে দেওয়া হলো। তারপরে কি হলো? ব্রাত্য হয়ে গেল। অর্থাৎ বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষের জায়গাটা হয়ে গেল একেবারে দেওয়ালের দিকে। যত কর্মসূচি হয়েছে 2019 সালের পরবর্তীতে, সেই রকমভাবে আমরা মাঠে ময়দানে আমরা দেখতে পাচ্ছিলাম না প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, বিধায়ক দিলীপ ঘোষকে। গত দেড় বছর ভারতীয় রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়েছে। বাংলায় একের পর এক ঘটনা, কিন্তু মাঠে ময়দানে আমরা একেবারেই দেখতে পাচ্ছিলাম না দিলীপ ঘোষকে। বহু চর্চায় ছিলেন দিলীপ ঘোষ, তার ব্যক্তি জীবনের ঘটনা নিয়ে বারবার তিনি চর্চিত হয়েছেন, ট্রোল হয়েছেন। দলের একটা বড় অংশ দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিকবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জমা করেছে, কিন্তু তারপরেও দমানো যায়নি। তিনি প্রতিদিন নিয়ম করে প্রাতঃভবনে গেছেন এবং সেখানে তার যে বক্তব্য, তিনি বক্তব্য তুলে ধরেছেন। কিন্তু একদিনের জন্য, গত দেড় বছরে একদিনের জন্য দলের বিরুদ্ধে তিনি কোনো মন্তব্য করেননি। দল যাকে যে দায়িত্ব তাকে দিয়েছিল, একেবারে পুঙ্খানুপুঙ্খ তিনি পালন করেছেন। একজন সৈনিক হিসাবে, একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে দিলীপ ঘোষ কিন্তু তার কাজ করে গিয়েছেন, নীরবে কাজ করে গিয়েছেন। এ রাজ্যে প্রধানমন্ত্রী এসছেন, এ রাজ্যে বহুবার স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, কিন্তু দিলীপ ঘোষ ছিলেন ব্রাত্য। বারবার দুর্গাপুর হোক, নদিয়া হোক, বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী তিনি মিটিং মিছিল করে গেছেন, কিন্তু দিলীপ ঘোষকে শেষ মুহূর্তে বাদের খাতায় রেখে দিয়েছিল। সুকান্ত জামানা, শুভেন্দু অধিকারীর জামানা, শ্রমিক ভট্টাচার্যের জামানা, একটার পর একটা সময় চলে যাচ্ছে, কিন্তু দিলীপ ঘোষ তাকে খোনটাসা করে রেখেছিল। এবং দিলীপ ঘোষের মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরল বলা যেতে পারে, যার নেতৃত্বে 2019 সালে 18টি আসন পেয়েছিল, সেই দিলীপ ঘোষকে নাকি কোণঠাসা করে রেখেছিল বিজেপি। 2021-এ
দারুণ ফলাফল করেছিল বিজেপি। 2021-এ 77টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। যে বাংলায় ভারতীয় জনতা পার্টি শূন্য থেকে শুরু করেছিল, সেই ভারতীয় জনতা পার্টি 2021-এর বিধানসভায় 77টি আসন পেয়েছিল। কিন্তু তখনও দিলীপ ঘোষ তিনি তার দায়িত্ব থেকে বিন্দুমাত্র সরে যাননি, তিনি তার দায়িত্ব পালন করে গিয়েছেন। দল যেভাবে যে পরিস্থিতিতে তাকে কাজে লাগিয়েছিল, সেই পরিস্থিতিতে তিনি বারবার সাফল্য পেয়েছে। এবং এত সাফল্য পাওয়ার পরেও এই রকম একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে কোণঠাসা করে রাখা হয়েছিল মুষ্টিমেয় কিছু নেতার জন্য। এবং শাহী যে নির্দেশ, আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই বাংলায় পা রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেই সময় তিনি সাংসদ, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, জেলা সভাপতি, মণ্ডল সভাপতি প্রত্যেককে ডেকে ডেকে বৈঠক করেছে। দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, আপনি মাঠে ময়দানে নেই কেন? পাল্টা উত্তর দিতে পেরেছিলেন একমাত্র দিলীপ ঘোষ, আমি তো প্রস্তুতি রয়েছি। কিন্তু কাজ কোথায়? অর্থাৎ দিলীপ ঘোষ যে কাজের মানুষ, কাজের জন্য পাগল, দলের জন্য পাগল, সেটা হয়তো অমিত শাহ শেষ বেলায় এসেও বুঝতে পেরেছেন। তাই বলেছে আর কাল বিলম্ব নয়, অবিলম্বে ঝাঁপিয়ে পড়তে হবে, মাঠে ময়দানে নেমে পড়তে হবে। কারণ 2026-এর এই হাই ভোল্টেজ নির্বাচনে দিলীপ ঘোষের মতন একজন নেতৃত্বের প্রয়োজন রয়েছে, বিশেষ করে বঙ্গ রাজনীতিতে। এবং বঙ্গ রাজনীতি শুধু নয়, বিজেপিতে এই রকম একজন নেতৃত্বের প্রয়োজন যে চোখে চোখ রেখে কথা বলে, দলের কর্মীদের খবর নেয়, দলের কর্মীদের জন্য প্রাণপাত করেন। যে দিলীপ ঘোষ কর্মীদের জন্য ঝাঁপিয়ে পড়ে, সেই দিলীপ ঘোষকে আড়ালে রেখে বঙ্গ বিজেপি চেয়েছিল 26-এর বৈতরণী পার করবে, এত সহজ। কিন্তু পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব গুজরাটের সেই তরুণ তুর্কি নেতা, বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বুঝে গিয়েছেন যে এই 26-এর হাই ভোল্টেজ নির্বাচনে বাংলায় যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে দিলীপ ঘোষের মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে, যিনি দল মত নির্বিশেষে মানুষের কাছে পৌঁছে যান। তার কাছে ধর্ম নয়, তার কাছে মানুষের গুরুত্ব অপরিসীম। তাই দিলীপ ঘোষকে আর কাল বিলম্ব নয়, মাঠে ময়দানে নেমে পড়তে বলেছে। এবং আজকে দিলীপ ঘোষ স্বমহিমায় দলে ফিরেই প্রথম আক্রমণ তৃণমূলের, প্রথম আক্রমণ তৃণমূলকে, তৃণমূল রাজ্যটাকে শেষ করে ফেলেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, দীঘার যখন জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছিল, সস্ত্রীক দিলীপ ঘোষ পৌঁছে গিয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখাও হয়েছিল, কথাও হয়েছিল। কিন্তু তারপর থেকে কোণঠাসা করে রাখা হয়েছিল দিলীপ ঘোষকে। তার বিরুদ্ধে একের পর এক নোংরা কুৎসা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছিল এই বিজেপিরই বেশ কিছু নেতা নেত্রীরা। এবং আড়ালে আবডালে দিলীপ ঘোষ প্রসঙ্গে যে মন্তব্য করছিলেন, সত্যি এটা মেনে নেওয়া যায় না। এবং অমিত শাহ বুঝে গিয়েছেন 26-এর ভোটে জিততে গেলে দিলীপ ঘোষের মতন একজন বিজেপি নেতার প্রয়োজন। তাই দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে 26-এর ভোটে নামতে চলেছে বিজেপি। এবং এ বিষয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাথে বৈঠক, এবং সেই বৈঠক থেকে নতুন করে রণকৌশল, অর্থাৎ 2016 সালে 2019 সালের যে দিলীপ ঘোষকে মাঠে ময়দানে আপনারা দেখেছিলেন, আবার স্বমহিমায় আবার সেই মাঠে ময়দানে দিলীপ ঘোষ একথা বলতে ছাড়েননি, সুযোগ পেয়েছেন আজকে বলার। তিনি বলেছেন দল যদি চায় তাহলে খড়গপুর থেকে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল কি তাকে সে জায়গায় দেবে, এ প্রশ্ন আমাদের রইল। তবে এত কিছুর মধ্যে দিলীপ ঘোষ কি বলছেন, তার বক্তব্য এই ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই দিলীপ ঘোষের এই বক্তব্য শুনুন।
ভারতীয় জনতা পার্টি একটা যোজনাবদ্ধভাবে কাজ করে, আর প্রত্যেকটি কার্যকর্তা সেখানে আমরা সৈনিক। পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয়। আমাকে একসময় রাজ্যের সাধারণ সম্পাদক, রাজ্যের সভাপতি, তারপরে কেন্দ্রে দায়িত্ব দিয়েছিল। তো আমি তখন সেই রোল প্লে করেছি। আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে, তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে, পার্টি এগোতে থাকে। তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে ভাবছেন, করছেন, ডিসিশন নিচ্ছেন। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগানোর কথা ভাবছে, তো যেরকম যেরকম দায়িত্ব আমি সেটা করবো। অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে, আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়, অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন যেমন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রেখেছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। তো সেই জন্য আমাদের যেমন আসন বেড়েছে, জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে, অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে, তো তাদের অভিজ্ঞতা, তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে। সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই, দেখা যাচ্ছে না। নির্বাচন আসুক, সব দেখতে পাবেন, আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে। আমি জানি না ব্রাত্য কি কি ব্যাপার, যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। নির্বাচনে তো বটেই, সবাইকে লাগেই। তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন, বাকিরা সঙ্গে থাকেন। আমাকে সর্বভারতীয় দায়িত্ব হয়েছিল, আমি অন্য রাজ্যে গেছি, 5-6টা রাজ্যে গিয়ে সব বুথ সশক্তিকরণের কাজ করেছি। আর লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম। তো গত 1-1.5 বছর ধরে আর যে সংগঠন চলেছে, বিভিন্ন রকম সাংগঠনিক কাজ, নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে, তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না, কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই। তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার সঙ্গে ভেবেছেন, তারা বলেছেন, এখন শুরু হবে। বিজেপি একমাত্র রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে। আর সেটা মানুষই ঠিক করে দিয়েছেন আমাদের প্রধান বিরোধী দল করে। হ্যাঁ, গতবার আমরা সরকার গঠন করতে পারিনি, কিন্তু যথেষ্ট ভালো ফল, ঐতিহাসিক ফল করেছি। গত 30-40 বছরে এত বিরোধী শক্তি হিসাবে কোন পার্টি ছিল? বিজেপি গুলোকে একবারে ক্লিন চিট দিয়েছে, তোমরাই আগামী দিনে আছো। হ্যাঁ, এবার আমাদের দায়িত্ব কেন্দ্র, রাজ্য, বুথ স্তর পর্যন্ত সমস্ত কর্মীরা মিলে পশ্চিমবাংলার মানুষের স্বপ্নকে সফল করা। এটাই তো রাজনীতি, কোণঠাসা করা, কাউকে বেশি সুযোগ দেওয়া, কম দেওয়া। তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো, প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি। আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। অসম্ভব কি আছে পৃথিবীতে? ত্রিপুরাতে কোনোদিন আমাদের এমএলএ জিতিনি, ডাইরেক্ট ক্ষমতায় এসেছি। আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি। রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। এর আগে গত 1-1.5 বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন, তারা পরিবর্তন চান। যারা বিজেপির কর্মী, যারা একসময় দিলীপ ঘোষকে দেখে রাজনীতিতে এসছিলেন, যারা দিলীপ ঘোষকে দেখে তারা তৃণমূলের চোখ রাঙানি উপেক্ষা করে মাঠে ময়দানে পৌঁছে গিয়েছিলেন সভা সমাবেশে, তারা আজকে নতুন করে উজ্জীবিত হয়েছে দিলীপ ঘোষকে দেখে। এবং দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন, সত্যি 2026-এর নির্বাচনে দিলীপ বিনা যে 26-এর নির্বাচন অসম্পূর্ণ, সেটা অমিত শাহ বুঝে গিয়ে নির্দেশ, যেমন নির্দেশ তেমন কাজ, সমমহিমায় ফের ময়দানে খড়গপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।